সালামত এসেছে। ভাইয়ার ঘরে প্লাস্টিকের চেয়ারে বসে আছে। সালামতকে ভয়ঙ্কর দেখাচ্ছে। চোখ টকটকে লাল, দুটা চোখেই ময়লা, চোখ দিয়ে পানি ঝরছে। সালামতের মাথা কামানো, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। ভাইয়া বলল, আপনার ঘটনাটা কি? 10 দিন পরে আসবেন বলে গেলেন, 1 মাস পার করে এসেছেন। সালামত বলল, মরতে বসেছিলাম ভাই সাহেব। প্রথমে হইল টাইফয়েড, তারপরে জন্ডিস, এখন চোখ ওঠা রোগ হয়েছে। সানগ্লাস খরিদ করেছিলাম, সানগ্লাস পরলে আর চোখে দেখি না বলে রেখে দিয়েছি। পদ্মকে নিতে এসেছেন? জি। আপনার চোখের দিকে তাকালে পদ্ম যাবে না, সানগ্লাস পরুন। পদ্মকে ডাকি। সালামত সানগ্লাস পরে বাড়ি কাঁপিয়ে কাশতে লাগলো। ভাইয়া বলল, যক্ষাও বাঁধিয়েছেন নাকি? সালামত বলল, জি না, বৃষ্টিতে ভিজে বুকে কফ জমেছে। পদ্মকে ডেকে দেন ভাই সাহেব, অধিক কথা বলা মানে সময় নষ্ট। পদ্ম যেতে রাজি না হলে কি করবেন? জোর করে তুলে নিয়ে যাব, লোকজন সঙ্গে করে এনেছি, এরা গাড়িতে বসা। আজ 19 বা 20 যা হবার হবে। তবে বিকট কাশি শুরু হয় সালামতের। বাকি কথা শোনা গেল না। পদ্ম এসেছে। সে সালামতের দিকে তাকিয়ে বলল, নিতে এসেছো? সালামত বলল, হুম। ট্রাক নিয়ে এসেছো? না, নোয়া মাইক্রোবাস নিয়ে এসেছি। আমরা যাব কই? প্রথমে আমার নানার বাড়িতে যাব, সুসং দুর্গাপুর। আমার বিশ্রাম দরকার। পদ্ম বলল, চলো রওনা দেই, মা বাড়িতে নেই। চলে যাওয়ার এখনই সময়, মা থাকলে নানান ঝামেলা করবে, যেতে দেবে না। সালামত বলল, ব্যাগ সুটকেস নেবে না? পদ্ম বলল, ব্যাগ সুটকেস গোছাতে গেলে দেরি হবে, মা চলে আসবে, আমার আর যাওয়া হবে না। চলো চলো। আমি বিস্মিত হয়ে দেখলাম পদ্ম সত্যি সত্যি মাইক্রোবাসে উঠে চলে গেল। মাইক্রোবাস ভর্তি সন্দেহজনক চেহারার লোকজন। একজন আমার পরিচিত, আগারগাঁওয়ের বস্তিতে তাকে দেখেছি। সেদিন তার গায়ে নীল গেঞ্জি ছিল, আজও ক খ গ লেখা নীল গেঞ্জি। তার মানে তার একটাই গেঞ্জি। এমন এক ঘটনা ঘটেছে, ভাইয়া নির্বিকার, যেন কিছুই হয়নি। সে তার বিশেষ ভঙ্গিতে শোয়া, চোখ বন্ধ, কোলের ওপরে বই। আমি ঘরে ঢুকে বললাম, ভাইয়া, কাণ্ডটা দেখেছ? ভাইয়া বলল, হুম, ইন্টারেস্টিং মেয়ে। আমি বললাম, এক বস্ত্রে লাফ দিয়ে গাড়িতে উঠে চলে গেল। ভাইয়া বলল, ফিরে আসবে বলেই এক বস্ত্রে গেছে। পৃথিবীর কোনো মেয়েই এক কাপড়ে বাড়ি ছাড়ে না। সীতাকে যখন রাবণ হরণ করে, তখনও সীতার হাতে পানের বাটা ছিল। ভাইয়া বুকের ওপর থেকে বই নিয়ে পাশ ফিরল। এর অর্থ সে এখন ঘুমোবে। ভাইয়ার হচ্ছে ইচ্ছা ঘুম। সে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মাথার নিচে হাত রেখে পাশ ফিরে ঘুমিয়ে পড়তে পারে। সালামত এসে ভাইয়ার ঘুম ভাঙালো। সালামত ভীষণ উত্তেজিত। তার সঙ্গে নীল গেঞ্জিও এসেছে। নীল গেঞ্জি চোখ মুখ শক্ত করে রেখেছে। ভাইয়া হাই তুলতে তুলতে বলল, কি সমস্যা? সালামত বলল, পদ্ম কোথায়? ভাইয়া বলল, এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করব। আপনি তাকে নিয়ে গেছেন, এখন আপনি বলছেন পদ্ম কোথায়? কিছু কিছু জিনিস আমি অপছন্দ করি, তার মধ্যে একটা হচ্ছে টালটুবাজি। আপনি টালটুবাজি করেছেন। সালামত বলল, আমি কোনো টালটুবাজি করছি না। অস্থির হয়ে আপনার কাছে এসেছি, ঘটনা বললেই বুঝবেন। আমরা শ্যামলী পর্যন্ত গিয়েছি। তখন পদ্ম বলল, আমাকে 50টা টাকা দাও, আমি একটা জিনিস কিনব। আমি বললাম, কি জিনিস বলো, আমি নিয়ে আসি। সে বলল, উহু, আমি আনবো। গাড়ি থেকে নেমে একটা দোকানে ঢুকলো, আর দেখা নাই, পালায়া গেছে। ভাইয়া বলল, পালিয়ে গেছে নাকি কোথাও বেচে দিয়েছেন? এইসব কি বলেন? নিজের বউ বেচব কিভাবে?
পরের বউ বেচার চেয়ে নিজের বউ বেচা অনেক সহজ, তাই না? আপনাকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে পদ্মকে হাজির করবেন। 24 ঘন্টা পর আমি ব্যবস্থা নিব। নীলগেঞ্জি বলল, কি ব্যবস্থা নেবেন? ভাইয়া নীলগেঞ্জির দিকে কিছুক্ষণ তাকিয়ে নির্বিকার গলায় বলল, তোমাকে খাসি করে দেব। কি বললেন? কি বললাম একবার শুনেছ? তোমাকে খাসি করা হবে, অন্ডকোষ থেকে বিচি ফেলে দেওয়া হবে। একজন পাশ করা ডাক্তার এই কাজটা করবেন, কাজেই ভয়ের কিছু নেই। আগে অ্যানেস্থেসিয়া করা হবে বলে ব্যথাও পাবে না। নীলগেঞ্জির শক্ত চোখ মুখ হঠাৎ লুজ হয়ে গেল, থুতনি খানিকটা ঝুলে গেল। সালামতের মুখ হয়ে গেল শক্ত। সালামত বিড়বিড় করে বলল, ভাই সাহেব, আমি আপনার সঙ্গে কোনো ঝামেলায় যাব না। আমি ঝামেলা পছন্দ করি না। ভাইয়া বলল, আপনার সঙ্গে আমি ঝামেলায় যাচ্ছি না, আমি শুধু এই নীলগেঞ্জিকে খাসি করব। এ শামসুর লোক, শামসু নতুন করে ঝামেলা শুরু করেছে। একে খাসি করে দিলে শামসুর খবর হবে। শামসুর খবর হওয়া দরকার। একদিনে অনেক কথা বলে ফেলেছি, এখন বিদায়। পদ্মর খোঁজে বের হয়ে যান, হাতে সময় বেশি নেই। দুজন চলে যাওয়ার 1 ঘন্টা পর পদ্ম বাড়িতে ফিরল। তার হাতে 8টা হাওয়াই মিঠাই। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। সে আমাকে বলল, হাওয়াই মিঠাই খাবেন? আমি বললাম, না। আপনার ভাই কি খাবে? সেটা আমার ভাই জানে। পদ্ম বলল, এই বাড়ির সবার জন্য আমি একটা করে হাওয়াই মিঠাই কিনেছি। আপনি খাবেন না, বাকি সবাই কিন্তু খাবে। আমি মিষ্টি করে যখন বলবো তখন কেউ না করতে পারবে না। ভালো কথা, সবাইকে হাওয়াই মিঠাই খাইয়ে বেড়াও। প্লিজ একটা নেন না, এমন করেন কেন? আমি হাত বাড়িয়ে নিলাম। পদ্ম খিলখিল করে হাসতে হাসতে বলল, দেখলেন, আপনি কিন্তু নিয়ে নিয়েছেন। আমি বললাম, তুমি আগ্রহ করে স্বামীর সঙ্গে গেলে আবার চলে এলে, এর মানে কি? পদ্ম বলল, ও আমার স্বামী আপনাকে কে বলল? তুমিই বলেছ। আপনাকে রাগানোর জন্য বলেছি। আমার আশেপাশে যারা থাকে তাদের রাগিয়ে দিতে আমার ভালো লাগে। সালামত যদি আবার তোমাকে নিতে আসে, তুমি কি করবে? তার সঙ্গে আবার যাব। পরের বার সে তোমাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে। পদ্ম হাওয়াই মিঠাই কামড় দিতে দিতে বলল, তার উচিত আমাকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া। সালামত রাত 10টায় আবারও এলো। তার চিমসে যাওয়া চেহারা আরও চিমসে গেছে। আগে চোখ দিয়ে পানি পড়ছিল, এখন নাক দিয়েও পানি পড়ছে। সালামত ফ্যাসফেসে গলায় ভাইয়াকে বলল, জনাব, মাফ করে দেন, হানিফকে রিলিজ দিয়ে দেন। ভাইয়া বলল, হানিফটা কে? শামসুর নিজের লোক, নীলগেঞ্জি। জি জনাব, তারে রিলিজ দিলে শামসু ভাই আপনার সঙ্গে আর ঝামেলায় যাবে না। ভাইয়া হাই তুলতে তুলতে বলল, ঝামেলায় কেন যাবে না? আমি তো ঝামেলা পছন্দ করি। ভাই সাহেব, আমি আপনার পায়ে ধরি। সালামত সত্যি সত্যি ভাইয়ার পা ধরতে এগিয়ে এলো। ভাইয়া বলল, আপনার হাত ময়লা জীবাণুতে ভর্তি, এই হাতে পা ধরবেন না। আগে সাবান দিয়ে ভালো মতো হাত ধুয়ে আসুন। বিজ্ঞাপনে দেখেছি লাইফবয় সাবান জীবাণু ধ্বংস করে। পদ্ম ঘরে আছে, তাকে জিজ্ঞেস করে দেখুন লাইফবয় সাবান আছে কিনা। না থাকলে ড্রাইভার ইসমাইলকে বলুন, বাজার থেকে কিনে এনে দেবে। সালামত বলল, আপনি একটা জিনিস বুঝেন ভাই সাহেব, হানিফের কিছু হলে আপনি বিশৃঙ্খলার মধ্যে পড়বেন। ভাইয়া হাসি হাসি মুখে বলল, পৃথিবী বিশৃঙ্খলা চাই। শুধু পৃথিবী না, ইউনিভার্স বিশৃঙ্খলা চাই। এটা একটা বৈজ্ঞানিক সত্য। সেকেন্ড ল অব থার্মোডিনামিক্স বলে এন্ট্রপি বাড়াবে। ডেল্টা এস সমান কিউ বাই টি। কিছু বুঝেছেন? সালামত বলল, একটা জিনিস বুঝেছি, শামসু ভাইয়ের সঙ্গে আপনি ডাইরেক্ট অ্যাকশনে যেতে চান। ওনাকে সেটাই বলবো। ভাই সাহেব, গেলাম। পদ্মর সঙ্গে দেখা করে যাবেন না।
সালামত কোনো উত্তর না দিয়েই বের হয়ে গেল। আমি ভাইয়াকে বললাম, নীল গেঞ্জিকে সত্যি সত্যি খাসি করা হচ্ছে। ভাইয়া বলল, জানি না, অপারেশন হয়ে গেলে রহিমার মায়ের মোবাইলে খবর দিতে বলেছি, এখনো খবর আসেনি। আমি বললাম, তোমার ব্যাপারটা কি, আমাকে বুঝিয়ে বলো তো। ভাইয়া বলল, রগর ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে আমি জানি শৃঙ্খলা একটি অস্বাভাবিক অবস্থা। প্রকৃতি বিশৃঙ্খলা চায় বলেই বিশৃঙ্খলা একটি স্বাভাবিক ব্যবস্থা। কিছু বোঝা গেল? না, বিশৃঙ্খলা হলো এন্ট্রপির বৃদ্ধি। প্রকৃতি তাই চায়। এখন বুঝেছিস? না। ভাইয়া হয়তো আমাকে বোঝানোর চেষ্টা করত। তার আগেই রহিমার মা ঢুকে বলল, ভাইজান টেলিফোনে বলেছে অপারেশন সাকসেস হয়েছে। ভাইয়া বলল, গুড গুড, বিশৃঙ্খলা হচ্ছে, এন্ট্রপি বাড়ছে। রহিমার মা বলল, খালুজান আপনাদের দুইজনেই ডাকে। ভাইয়া বলল, আবার মিটিং। রহিমার মা বলল, জানি না, খালুজান অস্থির। বাবাকে যথেষ্টই অস্থির দেখাচ্ছে, সালামতের মতোই অস্থির। অস্থিরতার কারণ ডাক্তাররা বলেছে মায়ের পেটে ক্যান্সার। ভাইয়া বলল, ডাক্তার কখন বলল? রাত 8টার সময় রিপোর্ট আনতে গিয়েছিলাম, তখন বলল। তোমার মাকে এখনো কিছু বলিনি, বলবো কিনা বুঝতে পারছি না। আমার মনে হয় বলা উচিত। টগর, তুমি কি বলো? ভাইয়া বলল, বলা উচিত। তাহলে তুমি তোমার মাকে বুঝিয়ে বলো, যাতে ভয় না পায়। চিকিৎসার আমি ত্রুটি করব না, প্রয়োজনে ঘরবাড়ি জমি সব বেচে দেব। ভাইয়া বলল, কিভাবে বেচবে? সবই তো পদ্মর মার নামে, অবশ্যই নকল দলিল। বাবা বললেন, এই ঝামেলা তুমিই বাজিয়েছ, তুমিই ঠিক করো। ইট ইজ অ্যান অর্ডার। ভাইয়া বলল, একদিকে ঝামেলা ঠিক করলে অন্যদিকে ডাবল ঝামেলা দেখা যায়, কাজেই ঝামেলা ঠিক করা অনুচিত। বাবা হতাশ গলায় বললেন, আমি তাহলে কি করব? তুমি কি জানো পদ্মর মা আমাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে? জানি, ঝামেলা না বাড়িয়ে তোমার উচিত বাড়ি ছেড়ে দেওয়া। আমি কোথায় থাকব? পথে ঘাটে থাকবে, ইংরেজির অধ্যাপক হিসেবে ইংরেজিতে ভিক্ষা করবে, রাতে ঘুমাবার জন্য চলে যাবে কমলাপুর রেল স্টেশনে। ভবঘুরেদের জন্য সেখানে ঘুমোবার ভালো ব্যবস্থা আছে। বাবা তাকিয়ে আছেন। মায়ের ক্যান্সারের খবরে তার মধ্যে যে প্রবল হতাশা তৈরি হয়েছিল তা কেটে গেছে। এখন তিনি বিস্মিত। বাবা চাপা গলায় বললেন, আমি ইংরেজিতে ভিক্ষা করব আর রাতে কমলাপুর রেল স্টেশনে ঘুমোবো। ভাইয়া বলল, তুমি একা মানুষ, যে কোনো জায়গায় ঘুমোতে পারো। আমি একা? মা তো ক্যান্সারেই মারা যাচ্ছে। মায়ের মৃত্যুর পর তুমি একা হয়ে যাচ্ছ। আমার মনে হয় এই মুহূর্তে তোমার উচিত পদ্মর মায়ের কাছ থেকে গ্রেস পিরিয়ড নেওয়া। মায়ের মৃত্যু না হওয়া পর্যন্ত তুমি এ বাড়িতে থাকবে, মৃত্যুর পর কুলখানিক দিন গৃহত্যাগ করবে। তুমি এই ধরনের কথা বলতে পারছো? তোমার জন্মদাত্রী মা, মা নিয়ে বিকট কথা, আর আমি তোমার বাবা। ভাইয়া হেসে ফেলল। বাবা অবাক হয়ে বললেন, তুমি হাসছো? হাসি এলে কি করব বলো? হাসি চেপে রাখবো? তুমি বোধহয় জানো না, হাসি চেপে রাখতে প্রচণ্ড এক শারীরিক প্রেশার হয়। এই প্রেশারে হার্ট অ্যাটাক হতে পারে, থ্রোম্বোসিস হতে পারে। ইউ গেট লস্ট। ভাইয়া উঠে দাঁড়ালো। আমি অবাক হয়ে দেখি তার ঠোঁটের কোণায় এখনো হাসি লেগে আছে। বাবা অবাক হয়ে ভাইয়ের ঠোঁটের হাসি দেখছেন। বাবা বললেন, তোমার মাকে তুমি কিছু বলতে যাবে না। তুমি মস্তিষ্ক বিকৃত একজন মানুষ, কি বলতে কি বলবে তার ঠিক নেই। মায়ের সঙ্গে কথা বলতে পারবো। বাবা জবাব দিলেন না। ভাইয়া রওনা হলেন মায়ের শোবার ঘরের দিকে, পেছনে পেছনে আমি। ভাইয়া বলল, কেমন আছো মা? মা বলল, ভালো, আজ ব্যথা নেই। ভাইয়া বলল, মা, তোমাকে একটা প্রশ্ন করছি, ভেবেচিন্তে জবাব দিবে। বলো তো,
তোমার গায়ের রক্ত আছে এমন কাউকে তুমি কি খুন করতে পারবে? তুই কি পাগল হয়ে গেলি? আমার শরীরের রক্ত আছে, এমন কাউকে আমি খুন করব কেন? ভাইয়া বলল, ঘরে ঢুকতেই দেখলাম তুমি একটা মশা মারলে, মশার গায়ে তোমার রক্ত। মা হতাশ চোখে তাকাচ্ছেন, তাকে চিন্তিত মনে হচ্ছে। ভাইয়ার ঠোঁটের কোণায় মিটিমিটি হাসি।